আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ বায়োলজি। সো আজকে আমরা আলোচনা করব এসএসসি বায়োলজির চ্যাপ্টার 12 নিয়ে, যার শিরোনাম হচ্ছে জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি। সো অলরেডি এখানে কয়েকটা টপিক নেওয়া হয়েছে। সো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো শেষ করবো ইনশাল্লাহ, এবং মাত্র 5টা টপিক পড়লে আসলে আশা করা যায় যে এই চ্যাপ্টারটা আমরা পুরো রিকভার করবো ইনশাল্লাহ। সো ফার্স্টে আমরা শুরু করি বিসমিল্লাহ বংশগতি দিয়ে। বংশগতি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দিকে বংশানুক্রমে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া, তাকে আমরা বংশগতি বা হেরিডিটি বলি। সো এই বংশগতি বা হেরিডিটির জন্য কিছু বংশগতি বস্তু বা হেরিডিটিরিয়াল ম্যাটেরিয়াল প্রয়োজন। সেই হেরিডিটিরিয়াল ম্যাটেরিয়ালগুলোর মধ্যে হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং জিন। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ, আর কি তিনটাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাস্ট এখানে আরএনএটা একটু আলাদা। আরএনএ জাস্ট হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেশিরভাগ লক্ষ্য করা যায়, ভাইরাস এগুলোর ক্ষেত্রে। সো আমরা এখন শুরু করি ফার্স্ট হেরিডিটারিয়াল ম্যাটেরিয়াল বা ফার্স্ট বংশগতির যে বস্তু, সেটা হচ্ছে ক্রোমোজোমকে নিয়ে। সো ক্রোমোজোম, এটা আমরা সবাই জানি যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন তন্তু আছে, সেই ক্রোমাটিন তন্তুটা অনেক সুতার মতো দেখতে, রাইট? সো সেই সুতার ভেতরে যখন হিস্টোন নামক প্রোটিনের একটা প্যাচ যোগ হয়, তখন এটা আস্তে আস্তে মোটা হতে থাকে, এবং মোটা হয়ে দুইটা প্রস্থ বিশিষ্ট একটা গঠন তৈরি করে, তখন সেটাকে আমরা ক্রোমোজোম বলি। বইটার ছবি দেওয়া আছে খুবই সুন্দরভাবে, একদম মানে চ্যাপ্টারের শুরুর দিকেই। সো আমরা এটা লক্ষ্য করলে বুঝে ফেলবো। এখন আমরা আসি হচ্ছে যে ক্রোমোজোমের ভেতরে থাকে হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ থাকে, একটা বিশেষ ক্ষুদ্র অংশ যা কিনা বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটাকে আমরা জিন বলি। সো ক্রোমোজোমকে নিয়ে আপাতত এখন আমরা বিশদ আলোচনা করি, তারপর এগুলোতে যাচ্ছি। সো ক্রোমোজোম এটা বই অনেকগুলো ইনফরমেশন আছে এমসিকিউ এর জন্য, এগুলো একটু আপাতত আমি আবার মানে এমনি বলে দিচ্ছি যাতে এগুলা মনে থাকে। সো এখানে দেওয়া আছে যে প্রজাতির বৈশিষ্ট্য ভেদে আমাদের জানি ডিপ্লয়েড সংখ্যা, ক্রোমোজোমের যে ডিপ্লয়েড সংখ্যা সেটা হচ্ছে 2n, রাইট? মানে 2 সেট ক্রোমোজোম। সো এই প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এই ক্রোমোজোমের ডিপ্লয়েড সেট মানে 2 সেট থেকে 1600 পর্যন্ত হতে পারে, একদম 2 থেকে 1600 পর্যন্ত। অর্থাৎ ক্রোমোজোম তো এরকম, রাইট? এটা তো 2 সেট ক্রোমোজোম, এটা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে ডিপ্লয়েড সংখ্যা। সো এটা তো গেল এটা। এখন হচ্ছে যে ক্রোমোজোমের আরো কিছু বৈশিষ্ট্য আছে, যে এর দৈর্ঘ্য 3.5 মাইক্রন থেকে 30 মাইক্রন পর্যন্ত হতে পারে, এবং প্রস্থ 0.2 মাইক্রন থেকে 2 মাইক্রন হতে পারে, এবং 1 মাইক্রন ইজ ইকুয়ালস টু 1/1000 মিলিমিটার। সো দেন হচ্ছে এই ক্রোমোজোম কে আবিষ্কার করেন এটা জানা লাগবে। 1875 সালে বিজ্ঞানী স্ট্রাসবার্গার ক্রোমোজোমটা আবিষ্কার করেন, এবং এই ক্রোমোজোমকে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষার অনুধাবনমূলকে আসার চান্স খুবই বেশি, যে ক্রোমোজোমকে কেন ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয়। ওকে, সো বা ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। সো এটার কারণ হচ্ছে যে ক্রোমোজোমের কাজ হচ্ছে যে আমাদের যে চোখের রং বা আমাদের চুল বা আমাদের হাইট, এই যে ফিজিক্যাল স্ট্রাকচার বা ভৌত যে অবস্থাগুলা, এগুলো পিতামাতা থেকে সন্তান সন্ততির দিকে সঞ্চারিত করে নেয়। সো এই ভৌত স্ট্রাকচার বা ভৌত জিনিসটাকে সঞ্চারিত করার কারণে একে আমরা ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বলি। অন দি আদার হ্যান্ড ডিএনএ কে বলা হয় কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি। কেন এটাকে কেন কেমিক্যাল বলা হচ্ছে, এটাকে কেন ফিজিক্যাল বলা হয়েছে? সো অলরেডি ক্রোমোজোম বলে ফেলছি। ডিএনএ কে কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি বলা হয় কারণ আমাদের যে চরিত্র রয়েছে, আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স, যে মানে আমাদের মন মানসিকতা কেমন হবে, এগুলো আর কি ডিএনএ আর কি
পিতামাতা থেকে সন্তান সন্ততি থেকে সঞ্চারিত করে থাকে, যার কারণে একে আমরা কেমিক্যাল বেসিস অফ হেরিডিটি বলি। আশা করি ক্লিয়ার একদম। এখন সো এবার আমরা আলোচনা করব হচ্ছে ডিএনএ নিয়ে। সো এই ডিএনএ ফুল ফর্ম আমরা কম বেশি সবাই জানি, এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং এর ফুল ফর্মের ভেতরেই কিন্তু ডিএনএ এর ডেফিনেশনটা খুবই গুছানোভাবে দেওয়া আছে। আমরা যদি এই ডিএনএ এর ফুল ফর্মটাকে যদি ভাঙি, তাহলে আমরা কিন্তু ডিএনএ এর ফুল ফর্ম নিয়ে মানে এটার ডেফিনেশন একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। সো দেখি ডিএনএ এর ফুল ফর্ম কি, ডিএনএ। সো এখানে আমরা এখানে আপাতত লেখা রাখি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং এটা কেন ডিঅক্সি বলা হচ্ছে, কেন রাইবোনিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে, সেটা আমরা আগে বোঝার চেষ্টা করব। সো রাইবোনিউক্লিক অ্যাসিড কেন বলা হইতেছে? নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে যখন কোনো একটা জিনিসের ভেতর পেন্টোজ সুগার থাকবে, দেন থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস, দেন থাকবে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। এই তিনটা উপাদান যখন কোনো একটা জিনিসের ভেতর থাকবে, তখন তাকে আমরা নিউক্লিওটাইড বলি। সো এই নিউক্লিওটাইড যখন একসাথে অনেকগুলো, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইডকে আমরা একত্রে, তখন আমরা বলি নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিওটাইড একসাথে আমরা বলি নিউক্লিক। অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসাথে হবে, হাজার হাজার নিউক্লিওটাইড, তখন সেই হাজার হাজার নিউক্লিওটাইড গুলোকে একত্রে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। এখন দেখি যে সো ডিএনএ যে ফুল ফর্ম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। তো আমরা এখন জানতেছি হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসাথে হবে, হাজার হাজার নিউক্লিওটাইড, তখন সেই একত্রে সেই নিউক্লিওটাইডগুলোকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। আর এই নিউক্লিওটাইড গঠনের জন্য, সেই নিউক্লিওটাইড গঠনের জন্য দরকার হচ্ছে পেন্টোজ সুগার, অজৈব ফসফেট, নাইট্রোজেন বেস, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ও আরেকটা আছে থায়ামিন। সো এই কয়টা পেন্টোজ সুগার বা 5 কার্বন যুক্ত শর্করা, পেন্টো মানে 5 আর সুগার হচ্ছে শর্করা, পেন্টোজ সুগার মানে 5 কার্বন যুক্ত শর্করা, অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট, দেন হচ্ছে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। সো এই তিনটা জিনিস একত্রে আমরা বলছি হচ্ছে নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইড একত্রে অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসাথে হবে, তখন তাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। সো ডিএনএ তে শুধু একটাই নিউক্লিওটাইড থাকে না, এখানে অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে থাকে, যার কারণে আমরা বলি হচ্ছে ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড। ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের একটা সর্পিলাকার গঠন। সর্পিলাকার বলা হয় কারণ এটা সর্পিলাকার দেখতে, তাই। এবং এটা 2 সূত্র বিশিষ্ট, অবভিয়াসলি। এই যে একটা সূত্র, এই যে এখানে আমি এখন ডিএনএ স্ট্রাকচারটা অ্যাড করব। সো আশা করি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সো এখানে ডিএনএ স্ট্রাকচারটা অ্যাড করব, বইয়ে সেম হুবহু দেওয়া আছে, বাট আমি জাস্ট একটু আইডিয়া দেই কিভাবে অ্যাড করতে হয়। এটা খুবই সেন্সিটিভ জিনিস, সো এটা শেখা দরকার যে ডিএনএ এর কিন্তু 2টা সূত্র থাকে, রাইট? লাইক ডিএনএ কেমন হয়, এরকম এরকম, মানে এখানে একটা সূত্র অ্যাড করলাম, তারপর আরেকটা সূত্র অ্যাড করলাম, রাইট? দেখা যাবে ঠিক আছে। সো এখানে 2টা সূত্র আছে সেম, এখানে আমি একটা সূত্র অ্যাড করলাম, এখানে আরেকটা সূত্র অ্যাড করলাম, এবং এই সূত্রের ভিতরে যে মানে আমি যে এই জিনিসটা অ্যাড করলাম, এটা কি আসলে? এটা হচ্ছে সেই পেন্টোজ সুগার, সেই কি পেন্টোজ সুগার বা 5 কার্বনযুক্ত শর্করা। সো এটা একটা 5 কার্বন যুক্ত শর্করা, মানে এখানে 5টা কার্বন থাকবে। এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার কার্বন, এখানে মানে মানে 5টা যুক্ত কোণাযুক্ত একটা গঠন না। এটা ফার্স্ট নাম্বার কার্বন, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার কার্বন, এটা হচ্ছে থার্ড নাম্বার কার্বন, এটা হচ্ছে ফোর্থ এন্ড ফিফথ। সেম এখানে ফার্স্ট, মানে এই জিনিসটা উল্টায় দেই, তাহলে এখানে আমরা যদি
ফার্স্ট নাম্বার কার্বন, নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, ফিফথ। সো 5টা কার্বন, তাই আমরা বলছি পেন্টোজ সুগার। ওকে, পেন্টো মানে 5। সো এখানে 1 2 3 4 5। ওকে, সো এখন পেন্টোজ সুগার তো গেল, মানে এখন আমরা কি বানাইতেছি? এখন আমরা বানাইতেছি ডিএনএ এর ভেতরে যে নিউক্লিওটাইড গুলা থাকে সেই নিউক্লিওটাইড গুলাকে বানাচ্ছি। সো নিউক্লিওটাইড বানাতে গেলে আমাদের পেন্টোজ সুগার দরকার। পেন্টোজ সুগার বানাইছি, একটা সূত্রে পেন্টোজ সুগার, আরেকটা সূত্রে পেন্টোজ সুগার, দুটো সূত্রে পেন্টোজ সুগার বানাইলাম। ওকে, ভালো কথা। এখন আমাদের দরকার হবে অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট। এখন এটা যুক্ত হবে কোথায়? এটা যুক্ত হবে হচ্ছে এই যে 5 নাম্বার কার্বন যেটা আছে, সেই 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। তখন হয়ে যাবে PO4, অর্থাৎ এখানে অজৈব ফসফেট, বা এখানে জাস্ট যদি পিও লিখি সমস্যা নাই, এইভাবে স্কোয়ার দিই সমস্যা নাই। পি বা ফসফেট, অজৈব ফসফেট, সেটা 5 নাম্বার কার্বনে যুক্ত হবে এবং বের হবে হচ্ছে 4 নাম্বার কার্বনে পি। সেম ওয়াইজ এই যে পেন্টোজ সুগার আছে এখানে, এই পেন্টোজ সুগারের 5 নাম্বার কার্বনে এই যে এই ফসফেটটা যুক্ত হবে। তারপর আবার এটা হচ্ছে 1 2 3 4 নাম্বার কার্বন থেকে আরেকটা অজৈব ফসফেট বের হবে, এবং যেটা কিনা এই যে এই পেন্টোজ সুগারের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। সো প্রিটি সিম্পল। আর এখান থেকে 4 নাম্বার হাত থেকে 4 নাম্বার কার্বন থেকে এই ফসফেটটা বের হয়। সো এখানে যেটা হয়, এখানে সেম ওয়াইজ এখানেও 4 নাম্বার কার্বন থেকে আর কি 4 নাম্বার কার্বনে যুক্ত থাকে হচ্ছে ফসফেট, এবং 5 নাম্বার কার্বন দিয়ে বেরিয়ে আসে, এবং এখানে তারপর আবার 4 নাম্বার কার্বন এটা যুক্ত হয়ে যায়। 5 নাম্বার কার্বন দিয়ে এখানে ফসফেটটা বের হয়ে আসে এবং 4 নাম্বার কার্বন দিয়ে যুক্ত হয়ে যায়। এই যে 1 2 3 4, এই যে 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়েছে, আর এখানে 5 নাম্বার কার্বন থেকে বের হয়েছে ফসফেট। সো 4 নাম্বার কার্বন দিয়ে যুক্ত হয়ে গেল। তো সো দ্যাটস ইট। এভাবে আসলে একটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার আর ফসফেটটা আমরা ফিল আপ করতে পারছি। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে নাইট্রোজেন বেস। সেটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এগুলো সবগুলোকে আমরা নাইট্রোজেন বেস বলি বা নাইট্রোজেন জনিত ক্ষার বলি। সো এগুলো আসলে যুক্ত হয় এই ডিএনএ এর যে নিউক্লিওটাইড গুলো আছে, এই যে এটাকে একটাকে নিউক্লিওটাইড বলা হয়। পুরো একটাকে নিউক্লিওটাইড, এই একটাকে নিউক্লিওটাইড বলা হয়। বাট এই অনেকগুলো নিউক্লিওটাইড মিলে নিউক্লিক অ্যাসিড হয়, যার কারণে আসলে বলা হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। বুঝা গেছে কেন নিউক্লিক অ্যাসিড বলা হয়? সো এটা কিন্তু এখনো পুরো নিউক্লিওটাইড হয় নাই। এটাকে নিউক্লিওটাইড করতে হলে আমাদের নাইট্রোজেন বেসও কিন্তু লাগবে। সো কিভাবে হবে? এই যে এখানে থাকবে হচ্ছে এখানে যে 2 নাম্বার কার্বন আছে, 2 নাম্বার কার্বনে থাকবে হচ্ছে অ্যাডেনিন। সো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলো সবগুলোরই কিন্তু একটা আলাদা আলাদা স্ট্রাকচার আছে, যেটা আমরা এখন আমাদের বইয়ে দেওয়া নেই, বাট আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাব তখন আমরা আশা করি ইনশাল্লাহ শিখব। সো এইখানে এই পাশে যে 2 নাম্বার কার্বন আছে, সেই 2 নাম্বার কার্বনের সাথে অ্যাডেনিন যে নাইট্রোজেন বেস সেটা যুক্ত থাকবে, এবং অপর পাশে সেম ওয়াইজ 2 নাম্বার কার্বনের সাথেই থাকবে আরেকটা নাইট্রোজেন বেস, কিন্তু সেখানে থাকবে হচ্ছে থায়ামিন। কি থাকবে? থায়ামিন। অর্থাৎ একটি সূত্রের, এটা হচ্ছে একটা সূত্র, একটি সূত্রের অ্যাডেনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে যুক্ত থাকবে, এবং কিভাবে যুক্ত থাকবে? ডাবল বন্ড, অর্থাৎ 2 হাইড্রোজেন বন্ড, ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকবে, হাইড্রোজেনের দ্বিবন্ধন দিয়ে যুক্ত থাকবে। এন্ড এখানেও সেম ওয়াইজ 2 নাম্বার কার্বনে যুক্ত থাকবে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন যদি থাকে তাহলে এটা ট্রিপল বন্ড, হাইড্রোজেনের ট্রিপল বন্ড দিয়ে যুক্ত থাকবে, অপর প্রান্তে সাইটোসিন। ওকে, 2 নাম্বার কার্বনে কিন্তু এই নাইট্রোজেন বেসগুলো যুক্ত থাকে। এখানে তারপর থাকবে হচ্ছে অ্যাডেনিন, বা যদি এখানে থায়ামিন নেই তাহলে অপর সূত্রে কি থাকবে? ডাবল বন্ড দিয়ে থাকবে হচ্ছে অ্যাডেনিন। অর্থাৎ এখানে থায়ামিন থাকলে এখানে অ্যাডেনিন, এখানে অ্যাডেনিন থাকলে এখানে থায়ামিন। সো এটাই ছিল আসলে ডিএনএ এর স্ট্রাকচার।
এই কারণেই ডিএনএ এর ভিতরে যে পেন্টোজ সুগার থাকে, দেন থাকে হচ্ছে এই নাইট্রোজেন বেস, এন্ড থাকে হচ্ছে অজৈব ফসফেট। সো এই তিনটা জিনিস থাকার কারণেই আমরা একে নিউক্লিক অ্যাসিড বলি। সো আশা করি এটা ক্লিয়ার। এন্ড এবার আসি আমরা কেন ডিঅক্সিরাইবো বলা হয়, কেন ডিঅক্সিরাইবো বলা হয়। সো এটা আমরা একটু খেয়াল করি। ডিঅক্সিরাইবো বলা হয় এই কারণে যে আমরা যদি কি বলে সেই 5 কার্বন যেটা দেখছিলাম পেন্টোজ সুগার, সেই পেন্টোজ সুগার যে দেখছিলাম ওটা কেমন ছিল বলেন তো? এরকম ছিল না? এরকম ছিল নাকি? এখানে 1 2 3 4 5 না 5টা কার্বন ছিল না? সো এটাকে যদি আমি আরেকটু মানে এটাকে আরো জুম করে যদি দেখি, তাহলে যে জিনিসটা দেখাবে সেটা হচ্ছে এরকম। সেটা দেখাবে হচ্ছে এরকম যে ফার্স্ট নাম্বার কার্বন, সেকেন্ড নাম্বার কার্বন, থার্ড নাম্বার কার্বন, ফোর্থ নাম্বার কার্বন, ফিফথ নাম্বার কার্বন, এবং এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন যুক্ত থাকবে। সো কার্বনের 4টা হাত থাকে, এখানে 2টা হাত 3টা হাত অলরেডি হয়ে গেছে। সো এখানে কি থাকবে? একটা হাত, সেটা কার্বনের সাথে যুক্ত থাকবে, এবং এই প্রান্তে থাকবে কি? হাইড্রোজেন। এই প্রান্তে থাকবে OH, এই প্রান্তে থাকবে হচ্ছে হাইড্রোজেন, এই প্রান্তে থাকবে OH, এই প্রান্তে থাকবে হাইড্রোজেন, এই প্রান্তে থাকবে OH, এই প্রান্তে থাকবে হাইড্রোজেন, এই প্রান্তে থাকবে OH, এবং এখানে একটা একটা বন্ধন নিতে। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3, এবং এখানে থাকবে হচ্ছে একটা হাইড্রোজেন। এখন যে স্ট্রাকচারটা আর্ট করলাম না, এটা কিন্তু একটা পেন্টোজ সুগারের স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা থাকে। এই ধরনের পেন্টোজ সুগারকে বলা হয় রাইবোজ সুগার, নট পেন্টোজ সুগার। এই ধরনের পেন্টোজ সুগারকে বলা হয় রাইবোজ সুগার। অর্থাৎ রাইবোজ সুগারই হচ্ছে পেন্টোজ সুগারেরই একটা ধরন। অর্থাৎ রাইবোজ সুগারকে আমরা পেন্টোজ সুগারও বলতে পারি, মানে পেন্টোজ সুগারের একটা প্রকারভেদ বা ধরন হচ্ছে এই রাইবোজ সুগার। সো এই রাইবোজ সুগারটা থাকে হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে, বাট তাহলে ডিএনএ এর ক্ষেত্রে কোনটা থাকে? ডিএনএ এর ক্ষেত্রে সেটা থাকে, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোটা থাকে। ডিঅক্সিরাইবো কিভাবে বানাবো? ডিঅক্সিরাইবো বানাবো এভাবে, এখানে একটা অক্সিজেনকে যদি আমি সরাই দেই, তাহলেই তখন সেটা ডিঅক্সিরাইবো হয়ে যায়। কারণ এখানে একটা অক্সিজেনের অভাব, তাই বলা হচ্ছে ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেনের অভাব। এখানে একটা অক্সিজেনকে যদি মুছে দেওয়া হয়, তাহলে তখনই এটাকে আমরা বলবো ডিঅক্সিরাইবো। সো ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবো থাকে, এন্ড আরএনএ এর ক্ষেত্রে থাকে হচ্ছে রাইবোজ সুগার, যার কারণে আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, আর ডিএনএ এর ফুল হচ্ছে ডিঅক্সি, অর্থাৎ একটা অক্সিজেনের কম থাকে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। সো আশা করি এই জিনিসটা বই ছিল না, বাট আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আসি হচ্ছে আমাদের ক্রোমোজোম গেল, ডিএনএ গেল, এবার আরএনএ নিয়ে কাজ করা যাক। আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। সো রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ হচ্ছে একটি মাত্র পলিনিউক্লিওটাইডের সূত্র, অর্থাৎ এখানে থাকবে একটাই সূত্র। ডিএনএ তে যেভাবে ছিল 2টা সূত্র, যেরকম 2টা সূত্র ছিল, বাট এখানে একটা সূত্র থাকবে, এবং সেই ডিএনএ কে আমরা কি বলতেছিলাম? 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের চেইন বা পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। আর এখানে বলতেছি এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের গঠন বা পলিনিউক্লিওটাইডের চেইন। সো এখানে যেটা থাকে হচ্ছে এখানেও সেম ওয়াইজ পেন্টোজ সুগার থাকে, বা রাইবোজ সুগার বলতে পারি। অর্থাৎ রাইবোজ সুগার মানে পেন্টোজ সুগার, জাস্ট রাইবোজ সুগার হচ্ছে পেন্টোজ সুগারের একটা ধরন। সো এখানে থাকে হচ্ছে রাইবোজ সুগার বা পেন্টোজ সুগার, এবং থাকে হচ্ছে অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট, দেন থাকে হচ্ছে নাইট্রোজেন বেস। সেখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিন। একটু খেয়াল করতে হবে। সো বেশিরভাগ যে ভাইরাস থাকে সেগুলো কিন্তু আরএনএ থাকে, সেগুলোর ক্ষেত্রে আরএনএ আর কি বংশগতির ধারক হিসেবে কাজ করে, ডিএনএ কাজ করে না। যেমন টিএমভি, টোবাক্কো মোসাইক ভাইরাস এখানে দেওয়া আছে, সেখানে কিন্তু আরএনএ আছে। আবার করোনা ভাইরাস যেটা, সেটাও কিন্তু একটা আরএনএ ভাইরাস, আমাদের সেই জনপ্রিয় ভাইরাস, সেটা কিন্তু আরএনএ ভাইরাস। সো পরীক্ষা আসতে পারে।
দেন এবার আরএনএ নিয়ে তেমন পড়াশোনার দরকার নাই। দেন আসে হচ্ছে জিন নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইন্টারেস্টিং। আমরা একটু দেখি জিন। আমরা ভূত না ভাবি, জিন হচ্ছে আসলে একটা ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ। তো ডিএনএ আসলে আমরা দেখি আরেকবার ডিএনএ আসলে কেমন দেখতে ছিল। ডিএনএ ছিল এভাবে এভাবে, রাইট? এই যে দাগ দিলাম না, এটা হচ্ছে ওই অ্যাডেনিন আর থায়ামিন, গুয়ানিন আর সাইটোসিনের যে বন্ধন সেটা। আর এই যে যে সূত্র, এই সূত্রের ভিতরে থাকে হচ্ছে সেই ওই যে 5 কার্বন বিশিষ্ট যে একটা পেন্টোজ সুগার, এই যে এই সূত্রের ভিতরে কিন্তু থাকে, এবং এই সূত্রের ভিতরে কিন্তু ওই যে ওই ফসফেটটাও থাকে, ঠিক আছে? সো ডিএনএ 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 স্ট্রাকচার তো এরকম। তো এই ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ, অর্থাৎ ডিএনএ এর একটা অংশ, মানে ডিএনএ ধরা যাক একটা ক্ষুদ্র অংশ এতটুকু। ধরা যাক এই যে একটা ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশ কাজ করবে হচ্ছে প্রোটিন তৈরি করবে। অর্থাৎ প্রোটিন নিজে তৈরি করবে না, বাট প্রোটিন তৈরি হওয়ার জন্য সংকেত দিবে। এবং সেই প্রোটিনগুলো কি করবে? সেই প্রোটিনগুলো আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে। সো এই যে ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ যেটা কিনা বৈশিষ্ট্য প্রকাশ করছে, সেটাকে আমরা বলি জিন। অপরভাবে বইয়ের বিস্তারিতভাবে যদি আরেকটা সুন্দর একটা ডেফিনেশন দিতে চাই জিনের, সেটা হচ্ছে জীবের সকল দৃশ্য এবং অদৃশ্যমান বৈশিষ্ট্য বা লক্ষণ নিয়ন্ত্রণকারী এককের নামই হচ্ছে জিন। সো এই যে আমি যে জিনের ডেফিনেশনটা দিলাম, ডিএনএ এর একটা ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ এটাই ক্ষুদ্রতম অংশ যেটা কিনা বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটাই আসলে জিন। তো এটাকে আমরা বলতেছি জিন। এখন আমরা দেখি জিন কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে। এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে জিন বৈশিষ্ট্য প্রকাশ করে। তো এখানে আমি খুবই একটা সুন্দর ফ্লো চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, এবং আশা করি খুব ইন্টারেস্টিং লাগবে এবং খুবই ইজি লাগবে। সো শুরু করা যাক। ডিএনএ এর ভেতর যে জিন থাকে, সেই জিনটা ট্রান্সক্রিপশন নামের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে সেটা এমআরএনএ তে পরিণত হবে। এমআরএনএ মানে কি? এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। অর্থাৎ এই ডিএনএ এর ভেতরে যে জিনটা থাকে না, সেই জিনটা ট্রান্সক্রিপশন নামের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তে পরিণত হবে। এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। সো সেই মেসেঞ্জার আরএনএ পরবর্তীতে রাইবোজোমে যায়। রাইবোজোম আমরা জানি কোষের একটা অঙ্গাণু, সেই অঙ্গাণু আর সেই রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা, এটা আমরা সবাই জানি। সো সেই এমআরএনএ যখন রাইবোজোমে যাবে, তখন সে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করবে, এবং প্রোটিন তৈরি করার পর সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে। কেন? কারণ যদি সেই প্রোটিনে কোনো ভুল থাকে তাহলে সেটা সংশোধন করবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অ্যান্ড দেন এটা প্যাকেট হওয়া লাগবে না, প্যাকেট হওয়ার জন্য এটা যাবে গোলজি বডি। অ্যান্ড দেন প্যাকেট হওয়ার মাধ্যমে যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর কথা সেখানে যাবে। যেমন ধরা যাক আমাদের ধরা যাক যে চোখের রং কেমন হবে, সেই চোখের জায়গায় চলে যেতে পারে, বা আমাদের হাইট কেমন হওয়া দরকার বা চুল কেমন হওয়া দরকার, সো কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে। সো এবার যদি আপনি চিত্র আকারে প্রকাশ করি, তাহলে ধরা যাক এটা হচ্ছে একটা কোষ, এবং কোষের ভেতর এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভেতরে ধরা যাক এটা হচ্ছে সেই ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, ডিএনএ এর ভিতরে থাকে জিন, এবং ডিএনএ ধরা যাক এতটুকু অংশ হচ্ছে জিন। সেই জিন বৈশিষ্ট্য প্রকাশের স্বার্থে কি করবে? ট্রান্সক্রিপশন নামের প্রক্রিয়ায় এমআরএনএ তে পরিণত হবে। এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। সুতরাং এটা একটা আরএনএ, আর আরএনএ দেখতে কেমন? এরকম, রাইট? সো এই আরএনএটা, এখন এখানে একটা জিনিস জানা ভালো যে ডিএনএ কিন্তু কোষের ভিতর চলাচল করতে পারে না, বাট আরএনএ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে চলাচল করতে পারে। সো এই আরএনএ পরবর্তীতে কি হবে? নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে এখানে আসবে, এবং এবং নিউক্লিয়াস থেকে যখন বের হয়ে যাবে তখন আরএনএটা যাবে হচ্ছে রাইবোজোমে,
রাইবোজোমের ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি করবে, এবং প্রোটিনে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুল সংশোধন হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং দেন প্যাকেজ হবে হচ্ছে গোলজি বডি, এন্ড দেন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় যাবে। এবং এভাবে প্রোটিন আমাদের, অর্থাৎ এই প্রোটিনটাই পরবর্তীতে আমাদের বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। সো মুখ্য ভূমিকা কে রাখতেছে? জিন, রাইট? সো জিন আসলে বৈশিষ্ট্য প্রকাশের স্বার্থেই রাইবোজোমকে দিয়ে প্রোটিন তৈরি করে, রাইট? সো এটা ছিল হচ্ছে জিন কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা ক্লিয়ার।